Assalamualaikum স্যার। আসসালামুয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সালাম। ভালো আছেন স্যার? এই তো আছি। স্যার অসুস্থ নাকি স্যার? না, কাশি, অনেক কাশি। আচ্ছা, তোমরা কয়জন আসছো দেখি? অনেকজন স্যার। এস গ্রুপের কয়জন, কেউ আছে? জি স্যার আছি। আছি স্যার। আচ্ছা, আচ্ছা, আমরা আগে একটু পরীক্ষা নিয়ে কথা বলি। পরীক্ষার ব্যাপারটা হচ্ছে এরকম যে হেডফোন দিয়ে কথা বললেন আমি কিছু বুঝি না, কানের মধ্যে মনে ইকো হচ্ছে। ঠিক আছে স্যার, সাউন্ড ভালো আসতেছে। আচ্ছা, যাই হোক, আমাদের পরীক্ষা হবে, পরীক্ষার ডেট আমি একটু পরেই বলতেছি। আগে তো আমরা প্রশ্নের নাম্বার বন্টনটা তো আমরা আগেই বলেছি। স্যার সিলেবাসটা একটু বলেন স্যার। সিলেবাসটা তো আগে প্রশ্নের ধরন তো আমরা বলেছি, তাই না? এস গ্রুপের যারা তারাও শুনে রাখো। ভাইভা 10 নাম্বার, ক্লাস পার্টিসিপেশন 5, এটা তো ফাইনালে হবে। প্র্যাকটিক্যাল নোটবুক 5, তার মানে অঙ্কটা, এই যে অঙ্ক যে তোমরা যে কতগুলো প্র্যাকটিস করেছো না, ওই 11টা না, 11টা তো পরীক্ষার জন্য, বাকি যে শিখতে দিয়েছিলাম ওটা প্র্যাকটিস, ওটা হাতে লেখার অর্থ হচ্ছে যে আসলে প্র্যাকটিস করা, হাতে লেখা একই কথা, একসাথে হয়ে যাবে। ওখানে আমরা 2টা অঙ্ক দিব জবের ক্ষেত্রে, ওটা 10 নাম্বার, ভাইভা 10 নাম্বার 20 নাম্বার, আর 5 নাম্বার প্র্যাকটিক্যাল নোটবুক 25, কুইজ হচ্ছে 10, 10 কুইজ যদি হয় কত, 35, আর 10 হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশনে আমরা কি দিব আসলে সেটা আমি নিজেও এখনো কনফিউজড। যেমন যদি আমি কিছু ধরি এরকম, প্রিকশনারি মেজারও তো আমাদের কিছু দেখানোর ছিল। যেমন আমরা বলি না অ্যাপ্রন, যেটা অ্যাপ্রন কি সবাই চিনবা না? প্রোটেক্টিভ ক্লথিং, অ্যাপ্রন চিনবা, গগলস চিনবা, এগুলো দিয়ে দিবা আইডেন্টিফিকেশনে, কারণ 10টা তো খুঁজে পেতে হবে, 10টা তো খুঁজেই পাচ্ছি। গগলস আছে, প্রোটেক্টিভ ক্লোদিং আছে, বুট আছে, প্লাস্টিক কাভার বুট আর কি, ওই যে আমরা প্রিকশনারি মেজার টু বি টেকেন ডিউরিং হ্যান্ডলিং এন্ড ইউজিং অফ পেস্টিসাইডস এর মধ্যে আমরা বলেছিলাম, তাই না? ওখানে আছে প্রোটেক্টিভ ক্লদিং এর মধ্যে কি কি বলেছিলাম, হ্যাট আছে, হ্যাট তো দেওয়ার দরকার নেই, যাই হোক গগলস দিব, তারপরে অ্যাপ্রন দিতে পারি, তারপরে কি জানি বললাম আরেকটা, বুট, রাবার বুট আর কি, হ্যাঁ এটা একটা বললাম। আর এখানে আছে স্প্রেয়ারের মধ্যে আমরা দিব ফুড পাম্প স্প্রেয়ার, ফুড পাম্প স্প্রেয়ার আছে, ন্যাপস্যাক স্প্রেয়ার আছে, তারপরে স্প্রে লেন্স আছে একটা, স্প্রে লেন্স একটা আছে আমাদের, একটা আছে নব অপারেটেড আর একটা হচ্ছে স্প্রিং অপারেটেড, এরকম 2টা আছে। তারপরে আছে তোমার এরকম মিজারিং সিলিন্ডার একটা আছে, তারপরে কটা হইলো, 2 3 4 5 6 7টা, আরেকটা হ্যান্ড স্প্রেয়ার আছে, 8টা হইলো স্যার। হ্যান্ড স্প্রেয়ার একটা আছে, হ্যান্ড স্প্রেয়ার। জি স্যার 8টা। তোমরা কি লিখতেছো কিনা আমি জানি না। হ্যান্ড স্প্রেয়ার একটা আছে, ফুট পাম্প স্প্রেয়ার একটা আছে, ন্যাপস্যাক স্প্রেয়ার আছে, পাওয়ার অপারেটেড একটা স্প্রেয়ার আছে, মোটর অপারেটেড আর কি, এটাকে আমরা বলি পাওয়ার অপারেটেড স্প্রেয়ার একটা আছে। আর কি আছে আমি নিজেও তো মনে করতে পারতেছি না কিছু, না দেখলে তো।
উম, তারপরে স্প্রে লেন্স বললাম, তারপর আর কি আছে? স্যার ফিল্টার আছে স্যার, ফিল্টার কি ফিল্টার? স্ট্রেনার আর ফিল্টার ওই যে অন্য গ্রুপে দিচ্ছে দেখলাম। ও আচ্ছা, বুঝছি। স্ট্রেইনার মানে ছাঁকনি, কিছু না। জি স্যার। কৃষকেরা অনেক সময় বাইরে থেকে একটু নর্মাল কুয়া থেকে কিংবা বিল থেকে পানি নেয়, তো ওই যে পানিটার মধ্যে যেন ময়লা না থাকে, ছাঁকনি থাকে। এইগুলি এর মধ্যে দেখি টোটাল এভাবে 10টা হবে আর কি। হ্যাঁ, তাহলে এগুলোর নাম লিখতে হবে এবং ফাংশন লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা গেল। স্যার ফাংশন কি একটা? একটা লিখলে হবে। সোজা পরীক্ষা, এত সোজা পরীক্ষা কিভাবে দিবা বুঝলাম না। আমি দেখবো আর কি কি আছে, দরকার হলে 10-20 মিনিট করে দেখাবো আর কি। ঠিক আছে, যেন ভুল না হয়। কি আছে? স্যার আমাদের এজ গ্রুপে স্যার একটা স্যার প্রিকশনারি মেজার পড়াইছেন, আরেকটা হচ্ছে স্যার ম্যাথ। স্যার আরেকটা এক্সপেরিমেন্ট কোনটা স্যার? আমি বলতেছি, আমাকে একটু বলতে দাও। তাহলে আমরা এই সমস্ত আইডেন্টিফিকেশন গুলো দিব 10টা। আইডেন্টিফিকেশনের নাম এবং ফাংশন লিখতে হবে। ঠিক আছে, আজ একটা দুইটা যাই লিখবো আর কি। একটাও লিখতে পারো, দুইটাও লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। অঙ্ক তো বলে ফেললাম, অঙ্কের ব্যাপার আর কোনো আশা করি কোনো কোশ্চেনই নেই। ঠিক আছে, এখন আসে কুইজের ব্যাপারে। প্রিকশনারি মেজার থেকে আমরা বলেছিলাম যে এই যে আমরা কয়েকটা হেডিং পড়িয়েছি, তাই না? বিফোর মিক্সিং, তারপরে ডিউরিং মিক্সিং বা ডিউরিং স্প্রেইং অফ পেস্টিসাইডস, তারপর আফটার স্প্রেইং। এরকম থেকে আমরা পাঁচটা পাঁচটা করে শিখতে বলেছিলাম, অ্যান্টিডোটের নাম পড়তে বলেছিলাম। এখান থেকে শর্ট প্রশ্ন আসবে, ছোট প্রশ্ন, এখান থেকে কুইজ আসবে। তারপরে বলেছিলাম ফর্মুলেশনের যে এব্রিভিয়েটেড ফর্ম আমরা দিব, তোমাদেরকে এটার ফুল মিনিং লিখতে হবে। ঠিক আছে, এটা একটা আমি এখন পড়াবো। তারপর পেস্টিসাইড থেকে একটা থাকবে কুইজ। পেস্টিসাইডের আমি এগুলো এখন আপাতত একটু হালকা হালকা পড়িয়ে ওখান থেকে কুইজ আসবে। এই তো পরীক্ষা আর কি, ভাইবা এর মধ্যেই হবে। ঠিক আছে, আশা করি সবাই শুনতে পাচ্ছ। আচ্ছা দেখি তো, সবার ভিডিও অন করো তো। আসলে কি আমি বকবক করতেছি নাকি এরা খাচ্ছে, কেউ যাচ্ছে ঘুমাচ্ছে, ফেসবুকিং প্রিকশনারি করতেছে? আমি মেজার একটু থেকে দেখি। শুধু শর্ট কোশ্চেন থাকবে তো বলছিলেন। হ্যাঁ প্রিকশনারি মেজার থেকে শুধু শর্ট কোশ্চেন থাকবে বলছিলেন। হ্যাঁ, তাই তো বলেছি আমি, প্রিকশনারি মেজার থেকে শুধু শর্ট কোশ্চেন থাকবে। এখন বললেন কুইজ আর থাকবে। একটা উইন্ড স্পিডের একটা কত কত উইন্ডের স্পিড বেশি থাকলে আমরা স্প্রে করবো না, 12 থেকে 13 এরকম একটা ভ্যালু ছিল, ওটা জানতে বলছে। অ্যান্টিডোটের নাম বলতে বলছে, এটা গ্যাপ ফিলিং এ থাকতে পারে। এই তো, তারপর আমি এখন আরো কিছু বলবো, আশা করি ওখান থেকে কুইজ কুইজ আসবে আর কি। ওমর ফারুক কই? রিয়াজ পাটোয়ারি কই? জেস জি 7 স্যার, নাম নাই, আসছি রিনেম স্যার। করে লিখো। এটার নাম কি? জান্নাতুল, জানি না ওর নাম। জান্নাতুল পর্যন্ত দেখা যাচ্ছে এখানে। J7 মোবাইলের মধ্যে আছে, এটা কি? আরেকটা এমডি, ম্যানেজিং ডিরেক্টর কে জানি একজন আছে, রেজিস্ট্রেশন কাউকে দেখা যায় না, সব ফাঁকিবাজ। স্যার আছি। থাকলে থাকো। আরেকজন আবার এমন ছবি দিছে, মোনাজাতের ছবি, দেখো, নিশাত নামের একজন, এখন উনি মোনাজাতে আছেন। কোথায় যাবা বলো? আমরা এত লোক দেখানো হয়ে যাচ্ছে সবাই, আহারে কোথায় যাবা? নামাজ দোয়া পড়বা গোপনে, গোপনে আবাদত সবচেয়ে বেশি আল্লাহর কাছে যাবে। নাজমুল আছো দেখি? স্যার আমি আছি স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমরা পড়ালেখা শুরু করি। স্যার প্রিকশনারি মেজারমেন্ট থেকে স্যার কুইজ যে দিবেন ওইখান থেকে গ্যাপ থাকবে স্যার? প্রপোজ থাকবে এরকম নাকি শর্ট কোশ্চেন স্যার? 5টা করে পড়তে বলছিলেন। হ্যাঁ, বলো ভাই, বলো বলো কি বলো বলতেছো? স্যার প্রিকশনারি মেজারমেন্ট থেকে শুধু শর্ট কোশ্চেন দিবেন নাকি প্রিকশনারি গ্যাপ? মেজারমেন্ট না, প্রিকশনারি মেজার্স। মেজার্স এখান থেকে যে গ্যাপ থাকবে স্যার, প্রপোজ থাকবে, চোজিং থাকবে এরকম কিছু নাকি শুধু শর্ট কোশ্চেন দিবেন শর্ট 5টা? কোশ্চেন থাকবে। একটা গ্যাপ ফিলিং সম্ভবত বলেছিলাম, উইন্ড স্পিডের একটা, উইন্ড ভেলোসিটি কত এর বেশি থাকলে
আমরা স্প্রে থেকে বিরত রাখবো নিজেদের। 12 থেকে 13 স্যার। অ্যান্টিডোটের নাম বলতে বলেছিলাম। অর্গানোক্লোরিনেটের ক্ষেত্রে অ্যান্টিডোটের একটা নাম, অর্গানোকার্বামেট এবং ফসফরাসের ক্ষেত্রে অলমোস্ট একই আর কি, ওখান থেকে একটা অ্যান্টিডোটের নাম। এই তো। এই কি রে, কে কথা বলে? না না ভাই, আমি নিজেই বিপদে আছি। আচ্ছা, যাই হোক, উফ। আচ্ছা, আমি যে পেস্টিসাইড ফর্মুলেশনের তোমাদের আসলে আগে দেখি যে আমরা পেস্টিসাইড ফর্মুলেশন জিনিসটা কি। কোকের যেমন ফর্মুলেশন আছে না, তোমরা কোক পেপসি এগুলো খাও, এগুলোর ফর্মুলেশন আছে। ফর্মুলেশন কিন্তু অনেকটা গোপন। আমাদের পেস্টিসাইডের ফর্মুলেশন অত গোপনীয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল ফর্মুলেশন আছে যেগুলো একটু কিছুটা গোপনীয়। কোম্পানি তার প্রতিদ্বন্দ্বী রাইভাল যে কোম্পানি আছে, রাইভাল যে ম্যানুফ্যাকচারার আছে, তাদের কাছে এটা যেন চলে না যায়। ওই কোম্পানি যেন আরো বেশি প্রফিট করতে পারে, অনেক মার্কেট ধরে রাখতে পারে, এই জন্য অনেক সময় অনেক ফর্মুলেশনকে তারা ডিসক্লোজ করেন। তারপরেও আমরা ফর্মুলেশনের মধ্যে আমাদের যে জিনিসটা আছে, একটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। আমি আগে বলেছিলাম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অর অ্যাক্টিভ সাবস্ট্যান্স, যেটাকে আমরা বাংলায় বলি সক্রিয় উপাদান বা কার্যকরী উপাদান। আর কি থাকে সাথে? তোমার যদি লিকুইড হয় তাহলে তোমার সেটা থাকতে পারে বিভিন্ন ধরনের স্প্রেডার থাকতে পারে, ইমালসিফায়ার থাকতে পারে, তারপর সারফেক্টেন্ট থাকতে পারে, অনেক ধরনের এজেন্ট থাকতে পারে, যেটাকে আমরা বলি অক্সিলিয়ারি সাবস্টেন্স। আর যদি সেটা ডাস্ট ফর্মুলেশনের হয়, সেটা তো অক্সিলিয়ারি সাবস্টেন্স হিসেবে থাকতে পারে ক্যারিয়ার। যেমন সেটা হতে পারে ব্রিক, হতে পারে সিলিকা, হতে পারে অনেক ধরনের অনেক কিছু হতে পারে। তো যাই হোক, আমরা ফর্মুলেশন কেন করি? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথে বাকি যে ক্যারিয়ার অথবা আরো অর্গানিক সলভেন্ট যেগুলো আমরা মিশাই, সেটা অ্যাডজুভেন্ট হতে পারে, সারফেক্টেন্ট হতে পারে, স্টিকার হতে পারে, অনেক ধরনের কম্পোনেন্ট হতে পারে, সেগুলো আমরা কেন মিশাই? একটা হচ্ছে যে আমরা একটা হচ্ছে পেস্টিসাইডের যেন ইফেক্টিভনেস বা টক্সিকোলজি বা টক্সিক ইফেক্টটা যেন বাড়ে, তার ইফেক্টিভনেস যেন বাড়ে, এটার একটা কারণ হতে পারে। সেকেন্ড, তোমাকে শুনতে পাচ্ছ আমাকে নাকি? জি স্যার। আচ্ছা, অথবা অথবা না মানে, এবং আরো হতে পারে এরকম, মানে যেন আমাদের সেটা ইকোনমিক্যাল হয়। যেমন অনেক কম পরিমাণ পেস্টিসাইডকে অনেক বেশি পরিমাণ জায়গায় স্প্রে করতে হবে, তখন আমরা ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে এটাকে অন্যান্য ম্যাটেরিয়াল সহযোগে এটাকে আরো বেশি করি। আচ্ছা, ফর্মুলেশনের সময় আবার এরকমও হতে পারে স্টোরেজ ক্যাপাসিটি যেন বাড়ে, বা তার কি বলে প্যাকেজিং ক্যাপাসিটি যেন বাড়ে, প্যাকেজিং কোয়ালিটি যেন বাড়ে, সেটাও হতে পারে। তার মানে অনেকগুলো কারণে, বা সিনার্জিস্টিক ইফেক্ট হতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেক অক্সিলারি সাবস্টেন্স মেশালে তার অ্যাক্টিভিটি আরো বাড়ে। তো যাই হোক না কেন, আরো আরো হতে পারে যেমন যেমন সারফেক্টেন্ট এডজুভেন্ট যেগুলো, যেমন মনে করো কিছু কিছু আমরা লিফের কিছু কিছু লিফ আছে যেমন খুব কি বলে ওয়াক্সি টাইপের বা খুব স্লিপারি, ওখানে পেস্টিসাইডকে ধরে রাখার জন্য অনেক সময় আমরা অনেক ধরনের এডজুভেন্টস কিংবা স্প্রেডার বা স্টিকার আমরা যোগ করি। যেমন মনে করো কাঁঠাল পাতা, কচু পাতা, ওখানে পানি থাকে ঠিক মতো? থাকে না, এরকম আমরা করি। আবার অনেক সময় আমরা ডাস্ট ফর্মুলেশন করি, যে যেমন আমরা ছিটাতে যেন সুবিধা হয়, বা সিড ট্রিটমেন্টের জন্য যেন সুবিধা হয়। যেমন আমরা অনেক সময় সিড ট্রিটমেন্ট করি ডাস্ট দিয়ে, ডাস্টেবল পাউডার। যাই হোক, অনেকগুলো কারণে ফর্মুলেশনটা করা হয়। তবে ফর্মুলেটেড প্রোডাক্ট কিন্তু আমরা করি, ফর্মুলেশন আমরা করি না। ফর্মুলেশন কারা করে? ম্যানুফ্যাকচারার। বাজারে যে ফর্মুলেশন পাওয়া যায় ওখানে ফর্মুলেশনের নাম লেখা থাকে, কোন ধরনের ফর্মুলেশন, সেটাকে ড্রাই, লিকুইড না গ্যাসিয়াস ফর্মুলেশন, সেটাও লেখা থাকে। হ্যাঁ, অথবা তার এবং তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের মাত্রাও কিন্তু লেখা থাকে, এবং কিভাবে এটাকে
স্প্রে করতে হবে অথবা ডাস্টিং করতে হবে, সেটাও কিন্তু লেখা থাকে। অর্থাৎ অ্যাপ্লিকেশন মেথডও কিন্তু ওখানে লেখা থাকে। তবে অনেক সময় অনেক কোম্পানি, আমি একটু আগে বলেছিলাম, এগুলো অনেক সময় প্রকাশ করতে চায় না। কারণ কেন? এটা একটা ওই যে সফট লিঙ্কস এর মতো আর কি, এটা একটা গোপন একটা ব্যাপার। তো যাই হোক, আমরা অনেক ধরনের ফর্মুলেশন এখানে আছে, এগুলো আসলে থিওরিতে পড়ানো হয়েছে। আমি তোমাদের গত ক্লাসে সম্ভবত বলেছিলাম যে তোমাদের অনেক টিচার হয়তো অনেকভাবে পড়াবেন। কেউ বলবে, যেমন মনে করো ডি দিয়ে ডাস্ট বুঝাবে, সাপোজ। আমিও নোটের মধ্যে দিয়েছি এর আগে, ডি দিয়ে কি বুঝিয়েছি আমরা? ডাস্ট। সাপোজ এখানে ডাব্লিউপি তোমরা দেখতে পাচ্ছ আশা করি, আমরা বলেছিলাম ডাব্লিউডিপি, ওয়াটার ডিসপার্সিবল পাউডার। আবার এখানে বলেছিলাম ডাব্লিউডিজি, ওয়াটার ডিসপার্সিবল গ্রেনিউলস। হ্যাঁ, এরকম আমরা বলি। অনেক সময় আমরা যেমন আগে জেল, যেমন শুধু জি দিয়ে লেখা হতো জেল, কিন্তু এখন বর্তমানে ব্রাসেলস ভিত্তিক একটা অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে তোমার গ্লোবাল প্ল্যান্ট প্রোটেকশন ফেডারেশন। হ্যাঁ, এটা ব্রাসেলসে তার সদর দপ্তর, বেলজিয়ামে। তারা একটা ইন্টারন্যাশনাল একটা কোড ঠিক করেছে যে এটা অবশ্যই কি হতে হবে, দুইটা লেটারের হতে হবে, একটা লেটার দিয়ে হবে না, অথবা দুইয়ের অধিকও হবে না, দুইটা। এরকম প্রায় 90-এর অধিক ফর্মুলেশন আছে, 90টার বেশি ফর্মুলেশন আছে। সেটা ইদার সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, ফিউমিগ্যান্ট হতে পারে, কিংবা হাউস হোল্ড পারপাস ইউজ হতে পারে, যাই হোক না কেন, কিন্তু দুইটা ডাবল লেটার। যেমন আমরা এখানে পরীক্ষায় দিব তোমাদের, যেমন পরীক্ষার জন্য আমি কয়েকটা ইম্পর্টেন্ট বলতেছি। হ্যাঁ, যেমন ডিপি ডাস্ট, ডাস্টেবল পাউডারও বলে অনেক সময়। গ্রেনিউল, এটা একটু মোটা কোর্স, বড় বড় দানা, যেমন মনে করো ফুরাডান, গ্রেনিউল। তারপরে আরো কিছু আছে মাইক্রো গ্রেনিউল। তোমরা যেরকম মাইক্রো এনক্যাপসুলেটেড ফার্টিলাইজারের নাম পড়েছো না? হ্যালো, তোমরা মাঝে মাঝে একটু হ্যাঁ জি বলো, আমি তো বুঝতে পারি না, আমি মনে করতেছি আমি বকবক বকবক বকবক। স্যার আমরা আছি, সমস্যা নেই। আচ্ছা, মাইক্রোগ্রেনিউল কেন ইউজ করা হয়? মাইক্রোগ্রেনিউল ইউজ করা হয় যেন এটার পারসিস্টেন্স বা ইফেক্টিভনেসটা যেন অনেক দিন ধরে থাকে। মাইক্রোগ্রেনিউল, যেটাকে মাইক্রোগ্রেনিউলের মধ্যে আবার থাকে যেমন এই যে ক্যাপসুল সাসপেনশন, মানে একটা কোটিং থাকে যেন ধীরে ধীরে রিলিজ হয় পেস্টিসাইডটা ওখান থেকে। আবার আমরা ঘরের মধ্যে যেমন বিশেষ করে ককরোচ, টার্মাইট, এদের বেলায় আমরা জেল ইউজ করি। জেল ইউজ করি না? এই যে আমার বাসায় একটা আছে, যেমন হিট জেল বাজারে পাওয়া যায় গোদরেজ কোম্পানির, তাই না? জেল পাওয়া যায়। তারপরে এখানে আরো কি ইউএল, ইউএল এটা জিনিসটা হচ্ছে কি আলট্রা লো ভলিউম। আলট্রা লো ভলিউম জিনিসটা কি? আলট্রা বলতে আমরা কি বুঝাই? আমরা বলি না আলট্রা মডার্ন, হ্যাঁ, আলট্রা ফ্যাশন, এরকম আমরা বলি না? আলট্রা স্লিম। সবসময় কেন জানি আমরা আলট্রা শব্দগুলো ব্যবহার করি। আলট্রা মানে কি অতি, আলট্রা ভায়োলেট রে। তাহলে আলট্রা লো ভলিউম মানে হচ্ছে এটা খুব কম পরিমাণে। হ্যালো, বলো। শীটের মধ্যে যে অ্যাব্রিভিয়েশন গুলো দেওয়া আছে ওগুলা পড়বো না, এগুলা দেখবো? আমি এটা দেখবো, আমি এটা এখন দিব। এব্রিভিয়েশনটা আমার এটা আমি নতুন করে একটা শুধু এই একটা পেজটাই নতুন হবে, শুধু এই পেজটা। হ্যালো, আর এই এই পেজটা, শীটেরটা ডেফিনিশন ঠিক আছে, বাট কোড ঠিক নেই। শীটের মধ্যে কোড আছে, কোনটা সিঙ্গেল লেটার, কোনটা তিনটা লেটার, কোনটা ডাবল লেটার, এরকম ট্রিপল লেটার এরকম থাকতে পারে। বাট ইন্টারন্যাশনাল এখন বর্তমানে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা হচ্ছে তোমার দুইটা লেটার হতে হবে। স্যার তাহলে এই পিডিএফটা একটু দিয়ে দিন স্যার। আমি দিয়ে দিব এক্ষুনি। তোমরা কেউ কেউ এখানে ছবিও তুলে নিতে পারো, এই একটাই। স্যার স্ক্রিনশট মারছি। স্ক্রিনশট মারে না স্যার স্ক্রিনশট হইলে হয়ে যাবে স্যার। আচ্ছা, আমি পাঠাই দিব, পুরোটাই পাঠাই দিব। আচ্ছা, কথাটা শেষ করি, আমার তো না হয় হবে না, শেষ হবে না, আমাকে অন্যদিকে ডাইভার্ট করে ফেললে, আমি এমনিতেই অন্য কথা বলি, তার মধ্যে অন্যদিকে ডাইভার্ট করলে আমার আর ক্লাসই শেষ হবে না। আলট্রা লো ভলিউম হচ্ছে খুব কম পরিমাণে। এখানে সাধারণত ওই যে বললাম অক্সিলারি সাবস্টেন্স অ্যাড করা হয় না, অর্গানিক সলভেন্ট, কেরিয়ার, এডজুভেন্ট, স্টিকার এগুলো কিছু ইউজ করা হয় না। এটাতে শুধুমাত্র থাকে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা অ্যাক্টিভ সাবস্টেন্স। এই আলট্রা লো ভলিউম আবার স্প্রে করার জন্য স্পেশাল আবার ইকুইপমেন্ট লাগবে, কারণ খুব কম পরিমাণ
একটিভ ইনগ্রেডিয়েন্টকে অনেক বেশি পরিমাণ জায়গার মধ্যে ছিটাতে হবে, খুব কম পরিমাণ জায়গা, খুব কম পরিমাণ, মানে কি বলবো, ইনসেকটিসাইড। এটা একটা ন্যানো টেকনোলজির মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। ঘটনা হচ্ছে আল্ট্রা লো ভলিউম আবার কিন্তু অনেক দিক দিয়ে আবার অপকারী। কারণ কেন জানো? এটার জন্য স্পেশাল ইকুইপমেন্ট লাগে, আবার এটা ইকোনমিক্যাল না অনেক সময়, আবার এটা কস্ট ইফেক্টিভ না, ইকোনমিক্যাল না। তারপর আরেকটা জিনিস হচ্ছে এটা টক্সিকোলজি আসপেক্টেও এটা খুব একটা বেশি সুবিধাজনক। তারপরেও আছে না অনেক অনেক ভাবে, যে যেটা অনেক অনেক ভাবে চুজ করে, এক এক সময় এক একটা আবার কার্যকরী এক এক ক্ষেত্রে, এটাও আবার চিন্তা করতে হবে। আচ্ছা, আরেকটা আছে তোমার খুব বহুল প্রচলিত ইমালসিফায়েবল কনসেন্ট্রেট। ইমালসিফায়েবল কনসেন্ট্রেটের মধ্যে আমরা কি জানি? এখানে ইমালসিফায়ার থাকে। ইমালসিফায়ার আবার দুই রকম হতে পারে, লিকুইড ইন ওয়াটার, ওয়াটার ইন লিকুইড। হ্যাঁ, যেমন আমরা দুধটা কি, আমরা যে দুধটা খাই, এই দুধের মধ্যে কি থাকে? দুধ হচ্ছে আসলে ফ্যাট, মানে তোমার হচ্ছে যে লিপিড ইন ওয়াটার, লিপিড ইন ওয়াটার, তাই না? ব্যাপারটা এরকম না? ওয়াটার ইন লিপিড না, কিন্তু লিপিড ইন ওয়াটার। তাহলে এরকম ইমালসিফায়েবল কনসেন্ট্রেট হচ্ছে আসলে এখানে দুটো মাধ্যম আছে, একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে তোমার লিপিড। এই দুটো মাধ্যমকে একসাথে মিশিয়ে ফেলার জন্যই এখানে একটা এজেন্ট ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে ইমালসিফায়ার, একটা অর্গানিক সলভেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বহুল প্রচলিত। আরেকটা হচ্ছে তোমার, এগুলো সব স্প্রেয়ারের ক্ষেত্রে ইউজ করা হয়, ইসি মানে স্প্রে করা হয় এগুলো। লেখা কিন্তু ডাব্লিউপি, ওয়েটেবল পাউডার, কিন্তু এটাকে আবার কিন্তু ড্রাই ফর্মুলেশনের জিনিস, কিন্তু তোমার এটাকে স্প্রে করার জন্য ওয়েটেবল পাউডার, বীজাণু উপযোগী পাউডার, বা আমি সেদিন বলেছিলাম ওয়াটার ডিসপার্সিবল পাউডার, ডাব্লিউজি বা ডাব্লিউডিজি, দা ওয়াটার ডিসপার্সিবল গ্রেনিউল। ওয়েটেবল পাউডারটার হচ্ছে তোমার একটু ফাইন, আর ডাব্লিউজিটা হচ্ছে একটু কোর্স, কিন্তু দুটোই ইজিলি কি ডিসপার্সিবল। তারপরে এইটার আবার যে ডিমেরিটস আছে ডাব্লিউপি এবং ডাব্লিউজি, এইটার ডিমেরিটসটা আবার এখানে নাই, এসপিতে নাই, ওয়াটার সলিউবল পাউডার। আমরা জানি যে ওয়েটেবল পাউডার কিংবা ওয়াটার ডিসপার্সিবল পাউডারের মধ্যে অনেক সময় এগুলো আবার হয়ে যায়, লাম্প হয়ে যায়, মানে একটু ক্লগ হয়ে যায়, মানে একটু কি দলা পাকিয়ে যায় অনেক সময় যদি ঠিক মতো যদি সাসপেনশন তৈরি না করে। কিন্তু ওয়াটার সলিউবল পাউডারের মধ্যে এইরকম কোনো অসুবিধা নাই। এই জন্য আমরা দেখো ন্যাপস্যাক স্প্রেয়ারের মধ্যে মাঝে মাঝে কি থাকে, ওয়েটেবল পাউডার কিংবা ওয়াটার ডিসপার্সিবল পাউডার ইউজ করার জন্য অনেক সময় এজিটেটর থাকে। এজিটেটর মানে কি? নাড়ানো। আমরা অনেক সময় কি ওই যে দেখবা যে অনেক সময় আমরা শরবত খাওয়ার সময় একটু আবার মাঝখানে একটু তলায় পড়ে থাকে, আমরা নাড়াই। এই জন্য স্প্রেয়ার মধ্যে একটা এজিটেটর থাকে যেটা নাড়ানোর জন্য আর কি। কিন্তু সাসপেনশন কনসেন্ট্রেট কিংবা ওয়াটার সলিউবল পাউডারের মধ্যে এইরকম কোনো ডিমেরিটস নাই, অসুবিধা নেই, এটা আরেকটু আপগ্রেডেড আর কি। সলিউবল কনসেন্ট্রেটও এরকম। তারপরে আরেকটা আছে তোমার একটা ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি ব্রিকেট। ব্রিকেট হচ্ছে বিআর। ব্রিকেটটা হচ্ছে কি জানো? ব্লব। যেমন এটা আমরা সাধারণত ইউজ করি হাউস হোল্ড পারপাসে, ককরোচের বেলায়, রোডেন্টের বেলায়, ইঁদুর টিন্দুর এগুলোকে দমন করার জন্য। যেমন আমরা এখানে কি করি, ইনসেকটিসাইড, সাপোজ একটা ইনসেকটিসাইড, একটা রোডেন্টিসাইডের নাম বলি, যেমন জিঙ্ক ফসফাইড। জিঙ্ক ফসফাইড নাম শুনেছো কিনা জানি না। এই হ্যালো, কে কথা বলতেছে? জিঙ্ক ফসফাইড একটা রোডেন্টিসাইড আছে, বা যেটাকে আমরা বলি রেটিসাইডও বলি। রেটিসাইড আর রোডেন্টিসাইড মোটামুটি অলমোস্ট সেম। হ্যাঁ, তাই এই যে জিঙ্ক ফসফাইডের কথা বললাম, এটা হচ্ছে তোমার একিউট পয়জন, মানে একবার খেলেই, ইঁদুর যদি একবার খায় তার মধ্যে বিষক্রিয়া দেখা দিবে সাথে সাথে। তবে এর আবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এদের মধ্যে আবার বেড শাইনেস হয়। একটা ইঁদুর মারা যখন যায়, 2-3টে ইঁদুর মারা যখন যায়, বাকি ইঁদুরগুলো তখন আবার এই বেড খেতে চায় না। কেন জানো? তখন এটাকে বলে বেড শাইনেস, কারণ ইঁদুর খুব চালাক প্রাণী। তার যখন ভাই ব্রাদার মারা গেছে এটাকে এসে যখন দেখে, বাকিরা আর তখন খেতে চায় না। এটার একটা ডিমেরিটস আছে। তো যাই হোক না কেন, আমি ওদিকে যাচ্ছি না। ব্রিকেট হচ্ছে যে তোমার এরকম ব্লক তৈরি করা হয়, এইরকম মানে কি বলবো, পিঠার মতো আর কি, এরকম ছোট ছোট টুকরা তৈরি করা হয় পুডিং এর মতো। এটা অনেক সময় যেমন আমরা জিঙ্ক ফসফাইডের সাথে আমরা এটা একটা ধূসর রঙের জিঙ্ক ফসফাইড, এটার সাথে আমরা অনেক সময় এই যে গমের গুঁড়া কিংবা
কিছু আঠালো সাবস্টেন্স আমরা এক্ষেত্রে ইউজ করি। ঠিক আছে, তো যাই হোক না কেন, এখান থেকে তোমরা, আমি আরেকবার বলি, পরীক্ষায় থাকতে পারে ডিপি, জিআর, বিআর, সাসপেনশন কনসেন্ট্রেট, এসসি, এটাও খুব বহুল প্রচলিত এখন, এসপি, ওয়াটার সলিউবল পাউডার, WP, ওয়েটেবল পাউডার, WG, ওয়াটার ডিসপার্সিবল গ্রেনিউল, ইসি, ইমালসিফাইবল কনসেন্ট্রেট, ইউএল, আল্ট্রা লো ভলিউম। তারপর আরেকটা আছে এখানে আমি লিখি নাই, টিবি, ট্যাবলেট আকারে, যেমন এটা আমরা স্টোর ড্রেন পেস্টের ক্ষেত্রে ইউজ করি, টিবি, তোমরা লিখে রাখো, টিবি ট্যাবলেট। এটা আমরা ইউজ করি কোথায় জানো? স্টোর ড্রেন পেস্টের ক্ষেত্রে। যেমন অ্যালুমিনিয়াম ফসফাইড, ফসফিন গ্যাস সিক্রেট করে, অ্যালুমিনিয়াম ফসফাইডের এরকম ছোট ছোট পিলেট কিংবা ট্যাবলেট পাওয়া যায়। টিডি না টিবি? টিবি ট্যাবলেট, টিবি, ব ব, ওকে স্যার। টিবি ট্যাবলেট, সোজা কথা। ঠিক আছে, তো যাই হোক, জেল দিব, জেল থাকবে এখানে, বাকিগুলো থাকবে না হয়তো। জেল থাকবে, ইউএল থাকবে, ইসি থাকবে, ডব্লিউজি থাকবে, ডব্লিউপি থাকবে, এসপি থাকবে, এসসি থাকবে, বিআর থাকবে, জিআর থাকবে, ডিপি থাকবে। তাহলে আমরা এখান থেকে তোমার পেস্টিসাইডের ফর্মুলেশনের যে এব্রিভিয়েটেড ফর্ম, আমরা কয়টা দিব? 8টা দিব, যাও। ঠিক আছে, ঠিক আছে স্যার। টিবি সহ, কিন্তু টিবিটা এখানে লিখি না, আচ্ছা আমি লিখে দিব না হয়। কুইজ কমাই দেন, এগুলা বেশি দিয়ে দিন। সহজ জিনিস পাইলে ভালো লাগে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি কি দিলাম কুইজের মধ্যে? একটা হচ্ছে তোমার এইটা, এখান থেকে 8টা দিব। তাহলে কোশ্চেনের মধ্যে প্রিকশনারি মেজার থেকে একটা দিব, তাহলে প্রিকশনারি মেজার থেকে দিব একটা, ওখানে থাকবে 2 নাম্বার, এখানে থাকবে 8 নাম্বার, 10 নাম্বার পেয়ে গেলা। হ্যাঁ, 10টা কুইজ কিন্তু পেয়ে গেছো। জি স্যার। আচ্ছা দাঁড়াও, কোনো প্যারা নাই, 5 তারিখ। হ্যালো, স্যার দিয়েছি। আগের এই যে আগে যে দিয়েছিলাম এটাকে ভুলে যাও। ঠিক আছে, এই যে নতুন এটা দিলাম, ডাস্ট, গ্রেনিউল, ডব্লিউপি, ইনসেক্টিসাইড, ফার্টিলাইজার, বিভিন্ন ধরনের। এগুলো আমি এখন পড়াচ্ছি না কেন, কারণ এগুলো তোমরা কি বলবো, ইয়াতে পড়েছো, ওই যে থিওরিতে পড়েছো। হ্যালো, কে কথা বলে তো? নাজমুল মনে হয়। আচ্ছা, আমরা তাহলে কি কি ফর্মুলেশন দেখলাম? একটা দেখলাম আমরা বিভিন্ন ধরনের ড্রাই ফর্মুলেশন বা সলিড ফর্মুলেশন, লিকুইড ফর্মুলেশন, তারপরে হচ্ছে তোমার গ্যাসিয়াস ফর্মুলেশনও আছে। যেমন গ্যাসিয়াস ফর্মুলেশনের মধ্যে যে ফিউমিগ্যান্টস, যেমন আমরা দেখতে পাই, যেমন অ্যালুমিনিয়াম ফসফাইড, হ্যাঁ, ক্যালসিয়াম ফসফাইড, তারপরে আমরা দেখতে পাই যেমন বলি মিথাইল ব্রোমাইড, ইথাইলিন ডাইব্রোমাইড, কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো হচ্ছে সব গ্যাসিয়াস ফর্মুলেশন। কারণ এগুলো ফিউমিগ্যান্ট, রেসপিরেটরি পয়জন হিসেবে কাজ করে। আমরা এক জায়গায় রাখবো, এখান থেকে ফিউম বা টক্সিক ফিউম সারা ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে। বিশেষ করে স্টোরড গ্রেন হাউসকে আমরা ডিসইনফেস্ট করার জন্য কিংবা স্টোরড প্রোডাক্টকে ডিসইনফেস্ট করার জন্য আমরা ফিউমিগ্যান্ট ইউজ করি। এমনকি অনেক সময় ঘরের মধ্যে, খালি ঘরের মধ্যে আমরা ফিউমিগ্যান্ট ইউজ করতে পারি, কিন্তু এটা অবশ্যই এয়ার টাইট কন্ডিশনে হতে হবে, যেন কোনো লিকেজ না থাকে। কারণ আমরা জানি যে ফিউমিগ্যান্টস হচ্ছে খুবই টক্সিক এবং হাইলি হ্যাজার্ডাস। তো যাই হোক, আমরা ফর্মুলেশন আর বেশি দূর পড়াবো না, আপাতত এই। আমি এখন কোথায় যাব? স্টপ শেয়ারিং, আরেকটা শেয়ারিং এ যাই, সেটা হচ্ছে তোমার কি, হ্যালো, স্যার আমি আরেকটা স্ক্রিন শেয়ারে যাই, কমনলি দাঁড়াও, আসুক।
যায় প্লিজ? জি স্যার দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। এইখানে যে আমি যে এব্রিভিয়েশনস ফর ফর্মুলেশন এই শীটটা তোমাদের দিয়েছি আমি, এটা পড়ার দরকার নেই। ওকে স্যার। আমি ফর্মুলেশন সম্ভবত আর পড়াবো না এখন। এখন আমি আসি পেস্টিসাইড থেকে দুই একটা কোশ্চেন এখান থেকে থাকতে পারে। আমরা পেস্টিসাইড কি সেটা আমি আগে ডেফিনেশন আকারে এখানে পড়িয়েছি, যেমন কম্পিটস উইথ হিউম্যানস, ডোমেস্টিক অ্যানিমালস, অর্থাৎ আমাদের সাথে যত এখন যেমন আমাদের আগাছা একটা পেস্ট, আগাছাও কিন্তু আমাদের পেস্ট যদি আমরা ব্রড সেন্সে ধরতে যাই, যদিও আমরা এখানে শুধুমাত্র ইনসেক্ট মাইটস এগুলোকে আমরা পেস্ট হিসাবে আমাদের এন্টোমোলজিতে আমরা ধরতেছি। একটু ওয়েট করো প্লিজ, কে জানি ফোন দিচ্ছে। পেস্ট থাকতে পারে যেমন ইনসেক্টের মধ্যে যা আছে ইনসেক্ট লাইক অর্গানিজম, আদার আর্থ্রোপোডস আর কি, যেমন মাইট, স্টিক্স। তারপরে থাকতে পারে বিভিন্ন ধরনের প্যাথোজেন, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, নেমাটোড, মলাস্ক এটসেট্রা। উইড, যেটাকে আমরা হার্বিসাইড ইউজ করি উইডকে দমনের জন্য। তারপরে হচ্ছে ভার্টিব্রেট পেস্ট, যেমন আমরা ওই যে বললাম রোডেন্ট যেমন পরকিউপাইন, তারপরে হতে পারে যেমন স্কুইরেল, কাঠবিড়ালি, তারপরে মাইস, রেট, এমফিবিয়ান্স, এই যে রেপটাইল এগুলো। যাই হোক, পেস্টিসাইডের ডেফিনিশন এটা তোমরা থিওরিতে পড়েছো। এখন আমরা একটু পেস্টিসাইডের ক্লাসিফিকেশন দেখি। অন দ্য বেসিস অফ পেস্টিসাইডস কমনলি আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য টাইপস অফ দ্য পেস্ট। এখান থেকে আমি একটা ছোট কুইজ দিব, এই জন্যই এখানে চলে আসলাম তাড়াতাড়ি। আমি এই পাশে দিব তোমার পেস্টিসাইডের ক্লাসিফিকেশন, আর এই পাশে দিতে হবে পেস্ট ম্যানেজড। এখানে গ্যাপ ফিলিং থাকবে বা ম্যাচিং থাকবে। আচ্ছা, গ্যাপ ফিলিং ই থাকবে, ম্যাচিং বা স্যার ম্যাচিং Hello? দিয়ে, হ্যাঁ ম্যাচিং দিয়ে স্যার। স্যার ম্যাচিং দিয়ে। কেন ম্যাচিং? ও, মেয়েদের কণ্ঠ শোনা যাচ্ছে যে এরাও এখন বলে ম্যাচিং দেন। হাই রে, কোথায় যাবো? এতদিন জানতাম ছেলেরা এগুলো করে, মেয়েরা একটু লেখাপড়া করে, আমি এদেরকে সুনাম টুনাম করতাম। ও মায়েরা ম্যাচিং স্যার গ্যাপ দিলে স্যার একটু কষ্ট হবে স্যার, ম্যাচিং ম্যাচিং দিন স্যার। ও মা, এটা তো সোজা। এলজি সাইট নাম থেকে বুঝা যাবে না পেস্ট ম্যানেজড এলজি। জি স্যার ম্যাচিং ঝামেলা বায়োসাইট, এই যে মাইক্রোবিয়াল, বায়ো মানে কি? যত বায়োলজিক্যাল অর্গানিজম আছে, মাইক্রোবিয়াল অর্গানিজম। ফাঞ্জিসাইড, ফাঞ্জি, ইনসেক্টিসাইড, ইনসেক্ট এন্ড রিলেটেড অ্যানিমালস। হার্বিসাইড, উইড। মাইটিসাইড, মাইট। নেমাটিসাইড, নেমাটোডস। রোডেন্টিসাইড, রোডেন্ট, রেট, মাইস, তাও লিখলে হবে। এভিসাইড, আমরা জানি এভিয়ান মানে কি? এভি মানে পাখি, বার্ড। পিসিসাইড, পিসিকালচার আমরা বলি না, ফিশ। মোলাসিসাইড, স্লাগস এন্ড স্নেইল, শামুক, ঝিনুক। ওভিসাইড, এক্স অফ অর্গানিজম, ডিম, বিভিন্ন ওভিসাইড, সেটা ওভিসাইড অনেক ধরনের ওভিসাইড হতে পারে, সেটা ইনসেক্টের ক্ষেত্রে হতে পারে। প্রিডিসাইড, ভার্টিব্রেট কে দমন করার জন্য। তারপর আরো কিছু স্পেশাল টাইপ অফ আছে, যেমন গ্রোথ রেগুলেটরস আছে, ডিফোলিয়েন্ট আছে। হ্যাঁ, এটা অনেক সময় ওয়ান কাইন্ড অফ হার্বিসাইড। ডেসিক্যান্ট মানে কোনো কিছুকে শুকিয়ে ফেলার জন্য, তার মধ্যে তার যে সাকুলেন্সি ভাব আছে সেটাকে কমিয়ে ফেলার জন্য ডেসিক্যান্ট, যে আমরা ডেসিকেটর সিলিকা জেল ইউজ করি না, ওইরকম আর কি। ড্রাইস প্ল্যান্ট ফোলিয়েজ, রিপেলেন্ট, এগুলো অনেকটা রিপেলেন্ট। আমরা এই যে মসকিউটোর জন্য আমরা রিপেলেন্ট ইউজ করি। এই যে আমরা কি গায়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ক্রিম মাখি না, এই যে এর জন্য মসকিউটো থেকে, মসকিউটো রিপেলেন্ট। হ্যাঁ, যেমন মনে করো মিথাইল ইউজেন, কি ইউজেনল, এগুলো আর কি। অ্যাট্রাক্টেন্ট, লিউডস অফ পেস্ট, তারপর ফেরোমন, স্টেরিল্যান্ট, এগুলোই আর কি। এখান থেকে একটু কুইজ থাকবে, সেটা ম্যাচিংও থাকতে পারে, গ্যাপ ফিলিংও থাকতে পারে। তার মানে আমরা 10 বলে ফেললাম, এখান থেকে 5টা। হ্যালো স্যার ম্যাচিং দিয়েন স্যার। এখান থেকে থাকবে 5টা, ম্যাচিং দিয়ে আর যাই দি 5টা থাকবে, ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে ভাই? তাহলে কয়টা হয়ে গেল? 15টা হয়ে গেল। 8টা থাকবে ফর্মুলেশন থেকে, 2 নাম্বার থাকবে পেস্টিসাইড ওই যে প্রিকশনারি মেজার থেকে, আর এখান থেকে থাকবে 5টা। কয়টা হয়ে গেল? 15টা। আর এখন আসো অন দ্য বেসিস অফ কেমিক্যাল কম্পোজিশন, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি পেস্টিসাইডকে। একটা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ডস। আমরা অর্গানিক কম্পাউন্ড যখন আগে আবিষ্কার হয় নাই, তার আগেই ইনঅর্গানিক কম্পাউন্ড ছিল, যেমন আর্সেনিক্যাল, তারপরে হচ্ছে তোমার হ্যালো কপার আর্সেনাইড, লেড আর্সেনাইড, এগুলো ছিল। তারপর আবার ন্যাচারাল অর্গানিক কিছু কম্পাউন্ড ছিল, যেমন মিনারেল অয়েল, পেট্রোলিয়াম অয়েল, কেরোসিন এটসেট্রা।
প্ল্যান্ট সোর্সেস আমরা জানি বিভিন্ন প্ল্যান্ট থেকেও আগে প্ল্যান্ট যেগুলোকে আমরা বলি বোটানিক্যালস, যেমন নিকোটিন, সেবাডিলা, রোটিনন, পাইরেথ্রাম। এই যে আমরা বলি না সিনথেটিক পাইরিথ্রয়েডস, সিনথেটিক পাইরিথ্রয়েডস হচ্ছে যেন সেটা ন্যাচারাল না, ন্যাচারাল অর্গানিক কম্পাউন্ড না, এটা হচ্ছে সিনথেটিক অর্গানিক কম্পাউন্ড। অর্থাৎ পাইরেথ্রামের মতো, অয়েড শব্দের অর্থ হচ্ছে লাইক দ্যাট, পাইরেথ্রামের মতো সাবস্টেন্স সিনথেটিক্যালি তৈরি করে যেটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে এই যে পাইরিথ্রয়েড, সিনথেটিক পাইরিথ্রয়েডস, যেমন সাইপারমেথ্রিন, বায়োরেসমেথ্রিন, এলেথ্রিন, সাইহ্যালোথ্রিন এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, তো যাই হোক, প্ল্যান্ট সোর্সের মধ্যে অনেক ধরনের পেস্টিসাইড আছে, যেমন নিকোটিন, যেমন এখন আরো অনেক ধরনের নতুন ইনসেক্টিসাইড আছে যেটার নাম হচ্ছে নিকোটিনয়েড। তার মানে নিকোটিন লাইক সাবস্টেন্স, কিন্তু নিকোটিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সিনথেটিক অর্গানিক কম্পাউন্ড। এগুলোকে আমরা বলি কি নিও নিকোটিনয়েড। নিও মানে নতুন, নিকোটিনয়েড মানে হচ্ছে নিকোটিন লাইক সাবস্টেন্স। বুঝা গেছে কথাটা? পাইরেথ্রয়েড, এখানে বলছে পাইরেথ্রয়েড, অয়েড মানে কি লাইক দ্যাট, পাইরেথ্রাম লাইক সাবস্টেন্স। রোটিনন, এটা একটা গাছের শিকড় থেকে, বিশেষ করে যারা ওই যে আগে মাছ ধরার জন্য এই রোটিনন ইউজ করা হতো। তুমি পানিতে একটু মিশিয়ে দিবা, পানি তখন যে মানে অক্সিজেন চলে যাবে, তখন মাছ ভেসে উঠবে। সুন্দরবন এলাকায় অনেক সময় রোটিনন ইউজ করে মাছ ধরা হয়, তবে এটা এভাবে ঠিক না মাছ ধরা। অ্যানিমেল সোর্সের কিছু কিছু আছে ন্যাচারাল অর্গানিক কম্পাউন্ড, যেমন ফিশ অয়েল, নেরিস্টক্সিন। নেরিস্টক্সিন আসছে কোথা থেকে কথাটা জানো? এটা হচ্ছে একটা এনিলিডা বা কেঁচোর, কেঁচোর একটা বিষ থেকে, কেঁচো থেকে এক্সট্রাক্ট করা, এনিলিডা থেকে এক্সট্রাক্ট করা নেরিস্টক্সিন, এটাও বিষাক্ত খুব। এগুলো ছিল আগে ন্যাচারাল অর্গানিক কম্পাউন্ড, এখন হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। অর্গানিকের মধ্যে দুই রকম, ন্যাচারাল এবং সিনথেটিক। সিনথেটিকের মধ্যে কি কি? অর্গানো ক্লোরিনেটেড ইনসেক্টিসাইডস। এগুলো কি কি? ডিডিটি, এলড্রিন, এন্ড্রিন, ডাইএলড্রিন, হেপ্টাক্লোর, বেনজিন হেক্সাক্লোরাইড, হ্যাঁ, তারপরে কি এন্ডোসালফান, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অর্গানো ক্লোরিনেটেড ইনসেক্টিসাইডস। অর্গানো ক্লোরিনেটেড ইনসেক্টিসাইডস বর্তমানে ইউজ হয় না বললেই চলে, খুব রেস্ট্রিক্টেড ইউজ। কেন জানো? এরা হচ্ছে বেশিরভাগ হচ্ছে হাইলি হ্যাজার্ডাস ইনসেক্টিসাইডস। হাইলি হ্যাজার্ডাস বললেও হবে না, এগুলো হচ্ছে এক্সট্রিমলি হ্যাজার্ডাস ইনসেক্টিসাইডস। আমরা জানি যে ইনসেক্টিসাইডের হ্যাজার্ড অনুসারে এগুলো কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার হাইলি এক্সট্রিমলি হ্যাজার্ডাস, তারপরে হচ্ছে হাইলি হ্যাজার্ডাস, তারপরে হচ্ছে তোমার মডারেটলি হ্যাজার্ডাস, তারপরে হচ্ছে স্লাইটলি হ্যাজার্ডাস। কথাটা বুঝা গেছে? অর্গানোক্লোরিনেটেড ইনসেক্টিসাইড যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার হাইলি টক্সিক, এক্সট্রিমলি হ্যাজার্ডাস। এই জন্য এই সমস্ত ইনসেক্টিসাইড বর্তমানে ব্যান্ড। এদেরকে আমরা বলি, অনেক সময় বিজ্ঞানীরা এদেরকে নাম দিয়েছেন কি ডার্টি ডজন। আমি বলেছিলাম সেদিন মনে হয় কোন ক্লাসে, ডার্টি ডজন। অর্থাৎ এখানে 12টা ইনসেক্টিসাইড আছে, খুব এক্সট্রিমলি টক্সিক, এবং এগুলো হাফ লাইফ খুব বেশি, এবং এগুলোকে বর্তমানে ব্যবহার হয় না বললেই চলে। এগুলোকে আমরা বলি পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস, পপ। পপ মানে আবার পপ সঙ্গীত না, পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস। ঠিক আছে? এগুলো এখন বর্তমানে ব্যবহার হয় না খুব। যেমন ডিডিটি এক সময় ছিল মিরাকল ইনসেক্টিসাইডস, বর্তমানে ব্যান্ড। আমাদের সীতাকুণ্ডে এক সময় ডিডিটির একটা ছিল, গোডাউন ছিল, এগুলো এখন মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে। তারপর হচ্ছে আর একটু লেস হ্যাজার্ডাস, এগুলো হচ্ছে অর্গানোফসফরাস ইনসেক্টিসাইডস। যেমন এখানে আবার ভাগ আছে, অর্গানোফসফরাসের মধ্যে সবগুলো যে আবার কম হ্যাজার্ডাস তা নয়, এখানেও আবার এক্সট্রিম হ্যাজার্ডাস ইনসেক্টিসাইডস আছে। যেমন তোমার আছে এক্সট্রিমলি হ্যাজার্ডাসের মধ্যে প্যারাথিয়ন, মিথাইল প্যারাথিয়ন, খুব একটা ব্যবহার হয় না। তারপর আছে তোমার হাইলি হ্যাজার্ডাস, যেমন মনোক্রোটোফস, ইপিএন, এগুলো। তারপরে হচ্ছে তোমার কি মডারেটলি হ্যাজার্ডাস, যেমন ডায়াজিনন, হ্যাঁ, ফেনিট্রোথিয়ন এটসেট্রা এটসেট্রা, এগুলো। তারপরে লেস হ্যাজার্ডাস আছে, যেমন ম্যালাথিয়ন। ম্যালাথিয়ন হচ্ছে তোমার স্লাইটলি হ্যাজার্ডাস, অনেকটা সেফ। ম্যালাথিয়ন, আমরা মসকিউটোর জন্য অনেক সময় ম্যালাথিয়ন ইউজ করি, যেহেতু ঘরে ইউজ করি এই জন্য আমরা স্লাইটলি হ্যাজার্ডাস ইনসেক্টিসাইড ইউজ করি, ম্যালাথিয়ন। তারপর আরেকটা আছে স্ট্রোক ড্রেন পেস্টের ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন পিরিমিফসমিথাইল, যেটার ট্রেড নেম হচ্ছে অ্যাক্টেলিক, এটা আমরা ইউজ করি। আরেকটা আছে অর্গানোকার্বামেট কিংবা কার্বামেট ইনসেক্টিসাইডস, এখানেও আবার এক্সট্রিমলি হ্যাজার্ডাস আছে, যেমন এলডিকার্ড, হাইলি হ্যাজার্ডাস। আবার কার্বোফিউরান হাইলি হ্যাজার্ডাস। তারপর আছে মডারেটলি হ্যাজার্ডাস, যেমন
কার্বক্সিসালফান, তারপর আছে তোমার ওই যে স্লাইটলি হ্যাজার্ডাস, যেমন আমি ভুলে গিয়েছি এটা, সেভিন, হ্যাঁ। তারপর আছে পাইরিথ্রয়েডস এর মধ্যে অবশ্য এগুলো মডারেটলি হ্যাজার্ডাস, এগুলো খুব একটা হ্যাজার্ডাস না, যেমন সাইপারমেথ্রিন, এলেথ্রিন, রেসমেথ্রিন, বায়োরেসমেথ্রিন, সাইহ্যালোথ্রিন এটসেট্রা, এগুলো থ্রিন থাকবে নামের পরে। তো যাই হোক, আমরা ফর্মুলেশন সম্বন্ধে আর এখানে যাব না, ফর্মুলেশনটা আমরা অ্যাভয়েড করি। ফর্মুলেশন সম্বন্ধে একটু বলেছিলাম এখানে খুব একটা পড়াবো না। এডজুভেন্টস এগুলো কি জানো? অর্থাৎ অর্গানিক অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথে আরো কিছু এডিটিভ বা অনেক আরো ম্যাটেরিয়াল যোগ করা হয়, এগুলোকে আমরা বলি এডজুভেন্টস মধ্যে অনেক ধরনের থাকতে পারে, যেমন আমরা বলি সারফেক্টেন্ট, সারফেস অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা সারফেস অ্যাক্টিভ এজেন্টস, এগুলোকে আমরা বলি সারফেক্টেন্ট সংক্ষেপে। যেমন কিছু কমন এডজুভেন্টস আছে, যেমন ওয়েটিং এজেন্ট, ওয়েটেবল পাউডারের ক্ষেত্রে ইউজ করা হয়। ইমালসিফায়ার, ওই যে ইমালসিফাইবল কনসেন্ট্রেটের ক্ষেত্রে ইউজ করা হয়। ইনভার্ট ইমালসিফায়ার, ইমালসিফায়ার উল্টো অ্যাকশন করে। তারপরে স্প্রেডার, স্টিকার, এগুলো আমরা যেখানে একটু স্লিপারি কিংবা ওয়াক্সি লিফ ওখানে আমরা ইউজ করি। পেনিট্রেন্ট, যেন সহজে ঢুকতে পারে। তারপরে আছে তোমার থিকেনার্স, তারপরে আছে তোমার বাফার্স, এরকম অনেক ধরনের এডজুভেন্টস আছে, এগুলো তোমাদের পড়তে হবে না, এখানে তো আমি দিয়ে দিয়েছি। এখন আসি আমরা মোড অফ এন্ট্রি, এটাও পরীক্ষায় থাকবে, গ্যাপ ফিলিং এর মধ্যে থাকতে পারে। মোড অফ এন্ট্রি, মোড অফ অ্যাকশন এবং মোড অফ এন্ট্রি কিন্তু দুই রকম কথাবার্তা। মোড অফ এন্ট্রি মানে কিভাবে ইনসেক্টিসাইডস ইনসেক্টের দেহে প্রবেশ করে, কারণ পেস্টিসাইড পেস্টের দেহে কিভাবে প্রবেশ করে তার উপর ভিত্তি করে। যেমন কন্টাক্ট ইনসেক্টিসাইডস, তোমরা যে এই যে অর্গানোক্লোরিনেটেড ইনসেক্টিসাইডস, সিনথেটিক পাইরিথ্রয়েডস, এগুলো সবগুলি হচ্ছে কন্টাক্ট এবং স্টোমাক। আবার দুটোই কিন্তু কন্টাক্ট, এবং আবার কোন ইনসেক্টিসাইড আছে বোথ কন্টাক্ট এন্ড ইনজেকশন বা স্টোমাক পয়জন বলি আমরা। ইনজেকশন ইনসেক্টিসাইডস অবশ্যই ইনটেক করা লাগবে, খাওয়া লাগবে। আর কন্টাক্ট ইনসেক্টিসাইডস কন্টাক্টে আসলেই হবে। আরেকটা আছে থার্ড, সিস্টেমিক ইনসেক্টিসাইডস। অনেক সময় আমাদের ছাত্রছাত্রীরা ভুল করে, কি বলে জানো? সিস্টেমেটিক ইনসেক্টিসাইডস। আর সিস্টেমেটিক আর সিস্টেমিক জিনিসটা এক না। সিস্টেমিক মানে হচ্ছে সিস্টেমের ভিতর দিয়ে পাস করে, যেমন সার্কুলেটরি সিস্টেমের ভিতর দিয়ে পাস করা, তারপরে কি বলে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে দিয়ে পাস করা, এগুলোকে আমরা বলি সিস্টেমিক ইনসেক্টিসাইডস। যেমন তোমার এই যে ফুরাডান, যেটাকে আমরা বলি কার্বোফিউরান, কার্বোসালফান, এগুলো কার্বোসালফান না, কার্বোফিউরান। তারপর হচ্ছে তোমার ডাইমেথোয়েট, ফেনভেলিরেট, এগুলো হচ্ছে তোমার সিস্টেমিক ইনসেক্টিসাইডস। বেশিরভাগ ইনসেক্টিসাইডস অবশ্য কন্টাক্ট এবং ইনজেকশন ইনসেক্টিসাইডস, যেমন অর্গানোফসফরাস ইনসেক্টিসাইডস। তারপর মাইটিসাইডের মধ্যে আছে যেমন ডাইকোফল, ক্যালথেন, যেটাকে ট্রেড নেম হচ্ছে ক্যালথেন। তারপরে হচ্ছে তোমার কি আছে প্রপারজাইড, যেটা বাজারে অমাইট হিসেবে পাওয়া যায়। তারপরে আছে তোমার সালফার, ইথিয়ন যেটাকে আমরা বলি, এগুলো সব হচ্ছে কন্টাক্ট ইনসেক্টিসাইডস। অর্গানোফসফরাস ইনসেক্টিসাইডস কন্টাক্ট ইনসেক্টিসাইডস বেশিরভাগ। তারপর অর্গানোক্লোরিনেটেড ইনসেক্টিসাইডস, এগুলো বেশিরভাগ কন্টাক্ট এবং ইনজেকশন ইনসেক্টিসাইডস। এখন আসো অ্যাকশন কিভাবে করে, তার উপর ভিত্তি করে আমরা ইনসেক্টিসাইডসকে ভাগ করতে পারি। ফিজিক্যাল পয়জন, ফিজিক্যাল ইনজুরি তৈরি করে। প্রোটোপ্লাজমিক পয়জন, অর্থাৎ টার্জিডিটি কে মেটাবলিক ইনহিবিটরস, প্রোটোপ্লাজমিক পয়জনস, এগুলো হচ্ছে বিভিন্ন সেলের ক্ষতি করে। নার্ভ পয়জন, যেমন আমরা অর্গানোফসফরাস ইনসেক্টিসাইডস হচ্ছে নার্ভ পয়জন, ওই যে আমি সেদিন বুঝিয়েছিলাম ক্লাসের মধ্যে এসিটাইল কোলিনেস্টারেজ ইনহিবিটর দিয়ে। তারপরে কিছু আছে যেমন ইনসেক্ট গ্রোথ রেগুলেটরস, যেমন ডাইফ্লোরোবেনজিন। তারপরে তোমার স্পাইনোসেট। তারপরে এরকম কিছু কিছু ইনসেক্টিসাইড আছে যেগুলো হচ্ছে গ্রোথ রেগুলেটরস। হ্যালো, আমার মনে হয় ঘুমাচ্ছে, কিসের ক্লাস? 10টা বেজে গেছে। রাত জাগা পাখি স্যার। ও, তোমরা রাত জাগা পাখি? স্যার ওরে আল্লাহ। আচ্ছা, যাই হোক,
তাহলে আমরা এটা একটা কোশ্চেন দিব, মোড অফ এন্ট্রি অনুসারে ইনসেক্টিসাইডের নামগুলো লিখতে পারলেই হবে। কন্টাক্ট ইনসেক্টিসাইড, ইনজেকশন ইনসেক্টিসাইড, ট্রান্সলোকেটেড অর সিস্টেমিক ইনসেক্টিসাইড, শুধু নাম, একটা উদাহরণ, নাম এবং একটা উদাহরণ। মোড অফ অ্যাকশন অনুসারে ইনসেক্টিসাইডের নামগুলো লিখতে পারলেই হবে। ফিজিক্যাল পয়জন, প্রোটোপ্লাজমিক পয়জন, মেটাবলিক ইনহিবিটরস, নার্ভ পয়জন, মোল্টিং ইনহিবিটরস অর ইনসেক্ট গ্রোথ রেগুলেটরস, এই নামগুলো লিখতে পারলেই তোমরা পেরে যাবা, কুইজ পেরে যাবে। উদাহরণ স্যার, উদাহরণ একটা একটা করে প্লিজ একটু বলবেন। আমি আচ্ছা বলি তাহলে। কন্টাক্ট এবং ইনজেকশন মোটামুটি একই। তোমরা এখানে লিখতে পারো যেমন ডাইকোফল, ক্যালথেনু বলে অনেক সময়। তারপরে লিখতে পারো ইথিয়ন, তারপরে লিখতে পারো প্রোপারজাইট, অবশ্য বানান পারবা কিনা জানি না, আরে সার্চ দিলে চলে আসবে। সিস্টেমিক ইনসেক্টিসাইড যেমন লিখো ফুরাডান, কার্বোফিউরান একটা লিখো, ডাইমেথোয়েট দুইটা লিখো, সোজা। ও আরেকটা সংজ্ঞা আসবে পরীক্ষায়। তাহলে আমি কি কি বলছি কুইজ একটু আবার রিভিউ করি। ওই যে ফর্মুলেশনের এব্রিভিয়েটেড ফর্ম 8টা, দুইটা একটা কোশ্চেন আসবে শর্ট কোশ্চেন প্রত্যেককে প্রিকশনারি মেজার থেকে, আর 5টা হবে এখান থেকে ম্যাচিং অথবা গ্যাপ ফিলিং প্রত্যেকে। এই যে এখান থেকে পেস্টিসাইড থেকে, এই যে টাইপ অফ, এই যে এখান থেকে পেস্টিসাইড ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ কি, on the basis of function, এই যে types of pest they control or the function they perform. তারপরে আসবে স্যার তারপরে আসবে এখান থেকে এই যে মোড অফ এন্ট্রি, মোড অফ অ্যাকশন অনুসারে, এখানে 5 নাম্বার। ও একটা আসবে, ডেফিনিশন আসবে, মিডিয়ান লিথাল ডোজ। মিডিয়ান লিথাল ডোজ জিনিসটা কি আমি একটু সংক্ষেপে বলি। The median lethal dose is an unit to calculate the acute oral or dermal toxicity. অর্থাৎ কোন পেস্টিসাইড সরাসরি খেলে কিংবা কন্টাক্টে আসলে একটা টেস্ট অ্যানিমেল মারা যাওয়ার জন্য যতটুক পেস্টিসাইড লাগে তাকে ওই ইনসেক্টিসাইডের মিডিয়ান লিথাল ডোজ বলে। যেমন আমি একটু আগে বলি, যেমন আমি আরেকটু পড়ি। দ্য মিডিয়ান লিথাল ডোজ ইজ এন ইউনিট। LD50 মানে কি জানো? লিথাল ডোজ 50। আর 50 জিনিসটা কি তোমরা ওই যে স্ট্যাটিস্টিক্সে পড়েছো না, এটা হচ্ছে মিডিয়ান। অনেকে বলে কি জানো, মিডিয়ান লিথাল ডোজ 50, তখন অশুদ্ধ কথা। LD50 বলতে হবে অথবা মিডিয়ান লিথাল ডোজ বলতে হবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা এটা জিনিসটা কি? হ্যালো, আচ্ছা এটা হচ্ছে কতটুক পরিমাণ ইনসেক্টিসাইড, কতটুক ডোজের ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড, আমরা পেস্টিসাইডই বলি, ইনসেক্টিসাইড কথাটা বাদ দিই, সেটা কি হবে অ্যাকিউট ওরাল বা ডার্মাল টক্সিসিটি তৈরি করতে পারে টার্গেট টেস্ট অ্যানিমেলের মধ্যে, এবং সেটা কি হবে টু দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ ইনসেক্টিসাইডস রিকোয়ার্ড টু কিল 50% অফ দ্য পপুলেশন অফ দ্য টেস্ট অ্যানিমেল। সাপোজ আমি 100টা ককরোচ দিলাম, 100টা ককরোচের মধ্যে পেস্টিসাইড ইউজ করলাম। এই পেস্টিসাইড ইউজ করার ফলে 50টা ককরোচ মারা যেতে যতটুক পেস্টিসাইড প্রয়োজন হয়েছে সেই পরিমাণ পেস্টিসাইডকে আমরা বলবো ওই ককরোচের মিডিয়ান লিথাল ডোজ, না ওই ইনসেক্টিসাইডের মিডিয়ান লিথাল ডোজ, ককরোচের না, ওই ইনসেক্টিসাইডের মিডিয়ান লিথাল ডোজ। কথাটা বোঝা গেছে? অর্থাৎ আমাদের টার্গেট পপুলেশনের 50% কিল করতে ওই ইনসেক্টিসাইড বা পেস্টিসাইডের যতটুক অ্যামাউন্ট লাগবে সেই পরিমাণ অ্যামাউন্টটাকে বলা হচ্ছে মিডিয়ান লিথাল ডোজ। যেমন ফর ইনস্ট্যান্স রেটের ক্ষেত্রে বা অ্যানিমেলের ক্ষেত্রে কি হবে, ইট ইজ এক্সপ্রেসড ইন মিলিগ্রাম পার কেজি। মিলিগ্রাম পার কেজি মানে কি? কেজি মানে হচ্ছে ওই টেস্ট পপুলেশনের বডি ওয়েট, আর মিলিগ্রাম মানে হচ্ছে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ রোডেন্টিসাইড বা পেস্টিসাইড। আর ইনসেক্টের ক্ষেত্রে কি হবে, সেটা ইনসেক্টের ক্ষেত্রে সেটা হবে
মিলিগ্রাম পার কেজি, না সরি, এটা হবে রোডেন্টিসাইডের ক্ষেত্রে মিলিগ্রাম পার কেজি, আর ইনসেক্টের বেলায় সেটা হচ্ছে তোমার মিলিগ্রাম পার গ্রাম। কথাটা বোঝা গেছে? মিলিগ্রাম পার গ্রাম। আমি সেটার একটা, আমি এখান থেকে দেখাই, যেমন আচ্ছা সরি, আমি মনে হয় তোমাদের অন্য জায়গায় নিয়ে গেছি। স্টপ শেয়ারিং, শেয়ার স্ক্রিন। স্যার মিলিগ্রাম পার কেজিটা না মিলিগ্রাম পার কেজি না, গ্রাম পার, দাঁড়া বলতেছি আমি ক্লিয়ার করে দিচ্ছি সেটা। এই যে দেখো, সরি আসছে স্ক্রিন শেয়ার কি আসছে? না স্যার। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, স্যার। দিচ্ছি। উফ, এত স্লো কম্পিউটার হয়ে গেছে। স্যার হার্ড ডিস্ক খুলে এসএসডি লাগায় ফেলেন। না আমার আছে, আমার যে আছে সেটা ম্যাকবুক আছে, বাট এটা আমার বাচ্চা ইউজ করে। বাচ্চাদের তার খারাপ জিনিস দিতে পারি না, বুঝছো না? প্রত্যেক বাবা মা তো বাচ্চাদেরকে ভালো জিনিসটাই দেয়। আচ্ছা, মিডিয়ান লিথাল ডোজটা কি? দা মিডিয়ান লিথাল, আবার বলি, আগে তো একটা বলে ফেলেছিলাম। মিডিয়ান লিথাল ডোজ ইজ এন ইউনিট টু ক্যালকুলেট দ্য অ্যাকিউট ওরাল অর ডার্মাল টক্সিসিটি। একটা জিনিস আমি সেদিন বলেছিলাম, ওরাল ডোজ বেশি হবে নাকি ডার্মাল ডোজটা বেশি হবে? ডার্মাল ডোজটা বেশি হবে, কারণ কন্ট্যাক্টে যে পরিমাণ টক্সিসিটি তৈরি করবে তার চেয়ে বেশি টক্সিসিটি তৈরি করবে কিন্তু অ্যাকিউট ওরাল মানে কি, সরাসরি খেলে টক্সিসিটি বেশি হবে না কন্ট্যাক্টের চেয়ে। সুতরাং একটা জিনিস মনে রাখবা, ওরাল LD50 ভ্যালু আর ডার্মাল LD50 ভ্যালুর মধ্যে পার্থক্য আছে। ডার্মাল LD50 ভ্যালু সবসময় বেশি হবে, তার মানে পেস্টিসাইড বেশি লাগবে, আর ওরালের ক্ষেত্রে কম লাগবে। এটা কিন্তু আগেই বলে দিলাম। তাহলে মিডিয়ান লিথাল ডোজটা কি? মিডিয়ান লিথাল ডোজ ইজ এন ইউনিট টু ক্যালকুলেট দ্য acute oral or dermal toxicity of an insecticide on a test animal, usually white rats, and refers to the minimum amount of insecticides required to kill 50% of the population of the test animal. এটা আসলে ইনসেক্টিসাইডস না বলে পেস্টিসাইডস বলাই ভালো। যেমন অ্যানিমেলের ক্ষেত্রে দেখো, আমরা এটাকে বলি মিলিগ্রাম পার কেজি। কেজিটা হচ্ছে কার? ইঁদুরের ওজন। অর্থাৎ আমি যে টেস্ট পপুলেশন, আমার 5টা ইঁদুর হোক 10টা ইঁদুর হোক, আমি যে পরিমাণ ইঁদুরকে টেস্ট করতেছি ওই ইঁদুরের বডি ওয়েট, আর ওই ইঁদুরের যে বডি ওয়েট আছে তার 50% কিল করতে যে পরিমাণ, যে যত মিলিগ্রাম, হ্যালো বুঝা গেছে, যত মিলিগ্রাম আমার রোডেন্টিসাইড লাগবে, সেই রোডেন্টিসাইডকে আমরা বলবো মিডিয়ান লিথাল ডোজ 50। কথাটা বুঝা গেছে? ইনসেক্টিসাইডের ক্ষেত্রে আমরা বলবো এটাকে, যেহেতু ইনসেক্টের বডি ওয়েট কিন্তু খুব কম, আমরা জানি না, অনেক ইনসেক্টকে তুমি একসাথে মুঠের মধ্যে নিলেও কত গ্রামে হবে মাত্র। এই জন্য ইনসেক্টের ক্ষেত্রে LD50 ভ্যালুটা হবে সবসময় মাইক্রোগ্রাম পার কেজি, মাইক্রোগ্রাম পার গ্রাম। আর এনিম্যাল বা রোডেন্টের ক্ষেত্রে আমরা সেটা বলবো মিলিগ্রাম পার কেজি। এটা জিনিসটা অনেক সময় গ্যাপ ফিলিং এর জন্য কাজে লাগতে পারে। রেটের ক্ষেত্রে, বিশেষ করে হোয়াইট রেট, আমরা জানি হোয়াইট রেটকে আমরা এক্সপেরিমেন্টাল অ্যানিমেল হিসেবে ইউজ করি, হ্যাঁ, সেটাকে আমরা বলবো মিলিগ্রাম পার কেজি। কেজি হচ্ছে কার? বডি ওয়েট, ওই যে টেস্ট পপুলেশন, তার মানে রোডেন্টের। আর এখানে হচ্ছে ইনসেক্টের ক্ষেত্রে সেটা হবে তোমার মাইক্রোগ্রাম পার গ্রাম। গ্রাম হচ্ছে কার ওজন? ইনসেক্টের ওজন, আর মাইক্রোগ্রাম হচ্ছে কার ওজন? ইনসেক্টিসাইডের ওজন। ঠিক আছে? যেমন আমি একটু উদাহরণস্বরূপ বলেছি, দ্য ওরাল LD50 অফ DDT ফর রেটস। যেমন ইঁদুরকে মারতে DDT হচ্ছে একটা অর্গানোক্লোরিনেটেড ইনসেক্টিসাইডস, যেমন 250 মিলিগ্রাম পার কেজি, হুইচ মিনস that if this amount is fed to each rat of a large group, তোমার এই এত 250 মিলিগ্রাম DDT যদি ইঁদুরকে খাওয়ানো হয়, 1 কেজি ইঁদুরের LD50 ভ্যালু হচ্ছে 250 মিলিগ্রাম। কথাটা বোঝা গেছে? তার মানে 50% ইঁদুরকে কিল করতে 50% ইঁদুরের মানে বডি ওয়েট সমপরিমাণ ইঁদুরকে কিল করতে 250 মিলিগ্রাম রোডেন্টিসাইড লাগবে, DDT লাগবে।
হ্যাঁ, ওটা আবার বলো। ও, ইচ রেট অফ এ লার্জ গ্রুপ, তার মানে তুমি কি একটা ইঁদুর নিয়ে গবেষণা করবা? তুমি মনে করো একটা একটা কেজের মধ্যে মনে করো তুমি সাপোজ 10টা ইঁদুর রাখলা, সাপোজ 10টা ইঁদুর রাখলা, 10টা ইঁদুরের আমি ধরলাম, 10টা না 5টা ইঁদুর রাখলা সাপোজ, 5টা ইঁদুরের ওজন হচ্ছে 5 কেজি, না সরো 1 কেজি, 5টা ইঁদুরের ওজন হচ্ছে 1 কেজি। তার মানে যদি তোমার এইখানে অর্ধেক পরিমাণ ইঁদুর, আড়াইটা ইঁদুর তার হবে না, 3টা বা 2টা এরকম আর কি, 3টা বা 2টা ইঁদুরকে কিল করতে পারে 250 মিলিগ্রাম ডিডিটি। তার মানে কি, আমি ইঁদুরের বডি ওয়েট বললাম, টোটাল ইঁদুরের বডি ওয়েট হচ্ছে 1 কেজি, আর 250 মিলিগ্রাম হচ্ছে, হ্যালো, 250 মিলিগ্রাম হচ্ছে আমার ডিডিটির ওজন। তার মানে আমার ওই টোটাল এক্সপেরিমেন্ট, মনে করো আমার 10টা ইঁদুর আছে, 10টা ইঁদুরের ওজন হচ্ছে 2 কেজি, সাপোজ 2 কেজি, 2 কেজির জন্য লাগে মনে করো 500 মিলিগ্রাম, 1 কেজির জন্য কত লাগবে? 250 মিলিগ্রাম। তার মানে 5টা ইঁদুরকে কিল করতে, আমি আগে বলেছি 50% আমার এক্সপেরিমেন্ট, 50% টেস্ট পপুলেশনকে কিল করার জন্য। তার মানে 10টা ইঁদুরের মধ্যে আমি 10টা ইঁদুর কিল করতে পারবো না, 10টা ইঁদুরের মধ্যে 5টা ইঁদুরকে কিল করতে গেলে দেখা যাচ্ছে আমার লাগে, কি লাগে, আমার রোডেন্টিসাইডের পরিমাণ লাগে 500 মিলিগ্রাম। 500 মিলিগ্রাম কেন বলেছি? কারণ আমার ইঁদুরের ওজন হচ্ছে সাপোজ 2 কেজি, 10টা ইঁদুরের ওজন, কিন্তু আমার 5টা, আমি যদি এটা যদি কেজিতে হিসাব করি পার কিলো, তাহলে আমার কমে যাবে না, 250 মিলিগ্রাম হয়ে যাবে না 500 মিলিগ্রাম থেকে? আমি কি বলেছি? বুঝতে পারছি 500 মিলিগ্রাম পার 2 কেজি, তার মানে কি 200 মিলিগ্রাম পার কেজি, 250 মিলিগ্রাম। তার মানে আমি বলতে চাচ্ছি যে অর্ধেক পরিমাণ ইঁদুরের, কিন্তু অর্ধেক পরিমাণ আমরা তো সংখ্যা দিয়ে হিসাব করতে পারবো না, আমরা বডি ওয়েট দিয়ে হিসাব করব। এই জন্য আমরা এটাকে বলেছি 250 মিলিগ্রাম পার কেজি। কেজি হচ্ছে আমার টেস্ট পপুলেশনের বডি ওয়েট, আর মিলিগ্রাম হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ পেস্টিসাইড। আর এটা যদি আমরা এর ক্ষেত্রে করি, ইনসেক্টের ক্ষেত্রে করি, তাহলে হবে আমার মাইক্রোগ্রাম পার গ্রাম। গ্রাম হচ্ছে এখানে ইনসেক্টের বডি ওয়েট, আর মাইক্রোগ্রাম হচ্ছে ইনসেক্টিসাইডের ওয়েট। পরীক্ষায় এই LD50 ডেফিনিশনটা আসবে। আপাতত আমি শেষ করি, খেতে যাই, খাইও নাই এখন। আপাতত এই আর কি। আর আইডেন্টিফিকেশন তো বললাম মোটামুটি। পরীক্ষার ডেট, পরীক্ষার ডেটটা নিয়ে আলোচনা করি। আজকে হচ্ছে তোমার 2 তারিখ, আমরা পরীক্ষা কি বারে নিব বলে ফেলো, তোমরা বলো। স্যার 8 তারিখে নিলে ভালো হয়। 8 তারিখ কি বার পরে ভাই বলো? শনিবার। শনিবার তো আমি পরীক্ষা নিতে পারবো না, আমি বৃহস্পতিবার নিব। তাহলে বৃহস্পতিবার কয় তারিখ পরে? বৃহস্পতিবার স্যার আমাদের পরীক্ষা আছে স্যার বৃহস্পতিবারে। স্যার পরীক্ষা আছে, হর্টিকালচার। হ্যাঁ, কি সবারই পরীক্ষা আছে স্যার তাহলে বৃহস্পতিবারে। এতে নি পরশুদিন নি। ওকে স্যার। জি স্যার, পরশুদিন কি বার? 8 তারিখ। 8 তারিখ 7 তারিখ স্যার। 7 তারিখ স্যার। আজকে হচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবারে নি। জি স্যার। 8 তারিখ পরে কি বার? শনিবার। 8 তারিখ নিতে পারবো না, 9 তারিখ নিবা? 9 তারিখ? জি স্যার 9 তারিখ। হ্যাঁ স্যার 9 তারিখ আছে। স্যার নেন স্যার 9 তারিখে নেন। স্যার 9 তারিখ নেন স্যার, কোনো সবাই অসুবিধা রাজি? নেই স্যার। জি স্যার 9 তারিখে নেন। ফাইনালের সাথে রাজি নিয়ে স্যার, স্যার, এখন রাজি নিয়ে না স্যার। স্যার পরীক্ষা। 4 তারিখ নিয়ে নেন স্যার। স্যার ফাইনালের সাথে নিয়ে নেন, এইবার আর নিয়েন না পরীক্ষা স্যার। হ্যাঁ, সিটি আর ফাইনাল একসাথে হলে ভালো। স্যার সিটি আর ফাইনাল একসাথে দেই, এখন থাক স্যার, দিয়ে বাড়িতে দিয়ে কেন যাইতে পারবো এখন স্যার। থাকবে কেন? এত বেশি আবার কি, এত বেশি কথা বলতেছে নাকি? এই কথাটা কে বলছে? আমি তাকে দেখতে চাই। এই কথাটা কে বলছে? আমি তার চেহারাটা একটু দেখতে চাচ্ছি। এটা মনে হয় সৈয়দ বংশের মেয়েটা, আমি দেখেই বুঝছি, আমি কণ্ঠ শুনেই বুঝছি এই মেয়েটাই বলছে, শশী। কে বলছে? 9 তারিখে নিয়ে নেন স্যার। 9 তারিখ কি বার পরে?
তা আপনার যখন রবিবার। ভালো হয় তখনই নেন, সমস্যা না, না, দেখো দেখো আমাকে তারিখ বলো। স্যার না, না, আমি 9 প্রশ্ন তারিখ ready করবো। রবিবার হয় স্যার। 4 তারিখ সকালে দিয়ে নেন। 4 তারিখ নেন পরীক্ষাটা। স্যার 4 তারিখে নেন পরীক্ষা। ছাত্রলীগের 4 প্রোগ্রাম তারিখ হচ্ছে। কি বার পরে সেটা বলো। 4 তারিখ অনেক লেট 4 আছে। তারিখ পরীক্ষা দেওয়া যাবে না স্যার, প্রোগ্রাম আছে স্যার, 7 তারিখে প্রোগ্রাম আছে। সেটা তো আর আমি বলতে পারবো না, আমার এই ব্যাপারে কোনো কমেন্ট নাই। জি স্যার 4 তারিখে স্যার ছাত্রলীগের প্রোগ্রাম আছে স্যার। আমরা তো সবাই এখানে অ্যাটেন্ড করি স্যার, কেমন হলো? তাহলে 5 তারিখ, জি স্যার 5 তারিখ নেন। জি স্যার 5 তারিখে নেন। 5 তারিখ সকাল 8টায় পরীক্ষা শুরু হবে। সকাল 8টায়। ঠিক আছে স্যার। সকাল 8টায়। হ্যাঁ, জি, 5 স্যার। তারিখ জি, স্যার। সকাল 8টায়। তাই এত সকাল স্যার 9টায় তো 9টায়। হ্যাঁ, নিয়ে কিসের নয়টা? স্যার বলতে 10টায়। উঠতে পারো না, পোলাপান মানুষ, শীতে পুরো হয়ে গেছে। 9টায় দিলে ভালো হয় স্যার। অনেক ঠান্ডা তো স্যার স্যার। 8টায় স্যার 8টায়। ঠান্ডা কি হইছে? তুমি স্যার, তো 8টায়। এখনো চাইলে, তোমরা তো কোনো হ্যাঁ, মেয়ে 8টায় দিতে যখন পারবো, বলে, সমস্যা তাহলে তো নাই। হলের গেটে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াই থাকবা শীতের মধ্যে। না তখন শীত স্যার, লাগে। এই আবেগ নাই স্যার। স্যার না, আবেগ নাই স্যার, স্যার। এটা ঠিক না স্যার। আর পরীক্ষা কত মন না, লাগবে থাকি না স্যার? স্যার। হ্যাঁ, আর কত মন লাগবে স্যার আমাদের পরীক্ষা শেষ করতে? আমি কিভাবে বলবো? তার মানে আপনি পরীক্ষা যদি নেবেন এটা কত মন লাগবে? তারিখ নেন স্যার, 1 ঘন্টায় শেষ হয়ে যাবে স্যার। আমরা শেষ করে 9 তারিখ নেন। জি তোমরা স্যার না 9 তারিখ স্যার নিতে পারেন স্যার, কোনো অসুবিধা নেই। আগে স্যার, ইচ্ছা স্যার। না, আগে 5 তারিখ না স্যার। 9 দেখ, তারিখ আগে 5 তারিখ। 5 তারিখে নিন স্যার। 5 তারিখ, 4-5 5 তারিখ। তারিখে নেন স্যার। 5 সব তারিখ গ্রুপের নিয়ে নেন, exam সকালে শেষ। নিয়ে নেন স্যার। 5 তারিখ 9টায়, 5 তারিখ 9টায় পরীক্ষা হবে। যাও, হ্যাঁ স্যার ঠিক আছে 9টায় স্যার। স্যার 5 তারিখ 9টায়। 5 তারিখ আছে স্যার। 9টায় পরীক্ষা হবে। যারা খাওয়া দাওয়া করো নাই, যাও খাওয়া দাওয়া করতে যাও। আল্লাহ হাফেজ, বাই বাই। স্যার আইডেন্টিফিকেশন কবে দেখাবেন স্যার? কি আইডেন্টিফিকেশন দেখাবেন না স্যার? বুঝি নাই। আইডেন্টিফিকেশন আমাদের দেখাবেন না? ওই যে আমরা দেখবো না স্যার? আইডেন্টিফিকেশন আবার দেখা লাগে। ইস, গ্লাভস দেখা লাগে, গ্লাভস দেখা লাগে। আমরা স্যার কালকে আসবো না স্যার, 5-10 মিনিট দেখে চলে আসবেন জি স্যার। আমি 10টা বাজে থাকবো। স্যার। আমরা আসবো না, 10টায় আসবো স্যার। আমি 10টা বাজে থাকবো, যাও। স্যার ভাইবা 10টায় আসবো তাহলে স্যার আমরা। স্যার কি আবার বলো, যার যার কোনো কোশ্চেন একজন একজন বলো। ভাইবার জন্য একটু বলে দেন নাকি স্যার? এগুলো ভাইবা, যেগুলো পড়াচ্ছি সেগুলো ভাইবা। ভাইবা তার কি ধরবো? ভাইবার সময় আছে, 2টা গ্রুপ একসাথে, 2 মিনিট 2 মিনিট ভাইবা। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ তাহলে। হ্যাঁ ভাই, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ক্ষুধা স্যার। লাগছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কালকে দেখা হবে স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ।